আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আপনারা সিটি ব্যাংকেরই চার্ট দেখতেছেন। আমি ৫টি ব্যাংক নিয়ে আলোচনা করব আজকে। তো তার মধ্যে আমি সিটি ব্যাংক এবং ওয়ান ব্যাংক এই দুটো ব্যাংক নিয়ে একটু বেশি ডিটেলস আলোচনা করতে চাই। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ৩১শে ডিসেম্বর ব্যাংকগুলো তাদের ক্লোজিং করার পরে দেখা গেছে যে অনেকগুলো ব্যাংক ভালো ভালো ব্যাংকগুলো তাদের পরিচালন মুনাফা অনেক বেশি এসে গত বছরের তুলনায়। পরিচালন মুনাফাটা কি সেটা একটু আসলে ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে এক বছরের আয় এবং ব্যয় থেকে বাদ দিলে যেটা থাকে সেটাই পরিচালন মুনাফা। তবে এটা নিট মুনাফা না। নিট মুনাফা হচ্ছে এই পরিচালন মুনাফা থেকে খেলাফি ঋণ এবং সরকারের ব্যয় ট্যাক্স যা আছে সরি এভরিথিং বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নিট মুনাফা। সেটা আরও পরে আসবে, কিন্তু তারা অবশ্যই অনেক গতবারের থেকে অনেক বেশি পরিমাণে তারা মুনাফা করছে, এটুকু নিশ্চিত থাকেন আপনারা। এই অন্তত এই কয়েকটা ব্যাংক এর মধ্যে আছে ওয়ান ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। ওয়ান ব্যাংক প্রথমে যদি আমি সিটি ব্যাংকে আসি, সিটি ব্যাংক যেহেতু চারটা আছে, আগে সিটি ব্যাংকের চারটা নিয়ে আমি একটু কথা বলি। সিটি ব্যাংক 938 কোটি টাকা গত বছরের তুলনায় বেশি প্রফিট করছে, 938 কোটি, প্রায় 60%। তার তার কোয়ার্টার থ্রিতে ইপিএস হচ্ছে 1 টাকা 49 পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 42 টাকা। অবশ্যই এটা অনেক বিশাল ব্যাপার। এবং তার ফি হচ্ছে 5, আর সে ক্যাশ এবং স্টক মিলিয়ে গত বছর 25% ডিভিডেন্ড দিয়েছে ক্যাশ স্টক মিলে। তার শেয়ারের প্রাইস বর্তমানে হচ্ছে 23 টাকা, মানে সে অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে। এবং তার ট্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন, সে যে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। তার গ্রাফস এবং ভলিউম দুইটাই তাকে সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে আমি মনে করি সিটি ব্যাংকের। এবং তার পিইটা এই মুহূর্তে এখনও এতটুকু বাড়ার পরেও তার পিইটা এখনও 5। হ্যাঁ, তো সুতরাং আপনারা এই ধরনের ব্যাংকে বিনিয়োগ করা মানে আপনি 90% সিকিউর থাকা। এরপর যদি আমি আসি, এরপর আমি ওয়ান ব্যাংক নিয়ে একটু বলবো। ওয়ান ব্যাংক 31শে ডিসেম্বর পর্যন্ত এসে 469 কোটি টাকা প্রফিট করছে 2024-এ। 469 কোটি টাকা, সে 129% প্রফিট করছে। তার পিই হচ্ছে 4, আর সে 7%, 3.5% আর 3.5% করে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। কোয়ার্টার থ্রিতে তার ইপিএস হচ্ছে 53 পয়সা আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 2 টাকা 53 পয়সা। এবং তার শেয়ারের প্রাইস বর্তমানে হচ্ছে 9 টাকা 20 পয়সা, মানে 6%, 7% ক্যাশ এবং স্টক দিয়ে তার শেয়ারের প্রাইস 9 টাকা, মানে সে সামনে যাওয়ার অনেক সুযোগ আছে। এবং ওয়ান ব্যাংকের শেয়ার সংখ্যা সম্ভবত অনেক কম, তো সেদিক বিবেচনায় আমরা অনেকটা ব্যাংকের মধ্যে কিছু শেয়ার আছে, যেমন ট্রাস্ট ব্যাংক, রুফালি ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, এই ব্যাংকগুলোর ফিড আপ কম। এদেরকে আমরা অনেকটা এই শেয়ারগুলোই কিন্তু প্রথমে কিন্তু আপ হয়ে যায় ফিড আপ কম থাকার কারণে। সামান্য একটু মানে মানি ফ্লো হলে কিন্তু শেয়ারগুলো ভালো করে। তো আপনারা এর বাহিরে আমি যদি আর দুই একটা ব্যাংক বলি, এর মধ্যে ব্র্যাক ব্যাংক হচ্ছে 1700 কোটি টাকা তারা প্রফিট করছে, যেটা 72%। আর সিটি ব্যাংক তো আগেই বললাম। প্রাইম ব্যাংক 937 কোটি টাকা প্রফিট করছে। আর ডাচ বাংলা ব্যাংক 1413 কোটি টাকা প্রফিট করছে 2024-এ। এটা কিন্তু নেট প্রফিট না, আমি আগেও বলছি এটা নেট প্রফিট না। নেট প্রফিট হবে এর থেকে সরকারের কর, ব্যাড ট্যাক্স এবং খেলাফি ঋণ, এই বিষয়গুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা নেট প্রফিট। কিন্তু আপনারা ধরে রাখেন যে গত বছরের তুলনায় এই ব্যাংকগুলো ওয়ান ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক গত বছরের তুলনায় ভালো প্রফিট করছে। তার মানে এরা আরও অনেক বেশি ভালো ডিভিডেন্ড দেওয়ার স্কোপ রাখতে পারে এবং তারা আশা করি খুব ভালো ডিভিডেন্ড দিবে। আমি অনেকদিন থেকে ব্যাংকের শেয়ার নিয়ে কথা বলতেছি। আসলে এখন যেহেতু ভলিউম হচ্ছে না, কারণ একটা ব্যাংকের শেয়ারকে যদি টেনে তুলতে হয় অনেক টাকার প্রয়োজন হয়, অনেক স্মার্ট মানির দরকার হয়। সেদিক বিবেচনায় হয়তো ব্যাংকের শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে না, কিন্তু বাড়বে। তাদের যখন রেকর্ড ডেট চলে আসবে তার আগে বাড়বে। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে 2025 সালের সাধারণ নতুন বিনিয়োগকারী যারা তারা আসতে চাচ্ছেন মার্কেটে, তাদের জন্য এই শেয়ারগুলো এত বেশি সুইটেবল, যেটা মানে কল্পনারও বাইরে। আপনারা এই ধরনের খুব বেশি দৌড়াদৌড়ি করে লাভ নেই। আপনাদেরকে শুধু আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এর বাইরে
মানে কিছু ভাই আছেন অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলেন। আমি শুধু ওনাদেরকে বলতে চাচ্ছি যে 96 সাল থেকে পুঁজিবাজারে আছে এরকম লোকের সাথে আমার কথা হয়েছে, কয়েকজনের সাথে। তারা প্রত্যেকেই লসে আছে। তো তাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলছি, তারা কেন লসে ছিল, কি শেয়ার কিনছিল, কখন কিনছিল, কি অবস্থা, এবং এখন তাদের পোর্টফোলিওতে কী কী শেয়ার আছে। সমস্ত জাঙ্ক শেয়ারে ভরপুর। হ্যাঁ, তো যখন তারা 96 সালে ব্যবসায় পুঁজিবাজারের ব্যবসায় আসে, তখন তো আমি একদম মাটির সাথে হাঁটি। হ্যাঁ, তখন আমি মাটির সাথে হাঁটি। তো তখনকার কী বলে পরিস্থিতির আলোকে আজকের দিন পর্যন্ত ওনারা হতাশ মার্কেট নিয়ে, যে আসলে খুব বেশি কিছু হয় নাই। কেন হয় নাই? ওনাদের অভিজ্ঞতা শেয়ার করছে, আমি অভিজ্ঞতা নিয়েছি। তো একজনের সাথে না, অনেকের সাথে কথা হয়েছে আমার। তো সেই অভিজ্ঞতা থেকে নতুন যারা বিনিয়োগকারী মার্কেটে আসতে চাচ্ছেন, নতুন যারা এখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, এই বাংলাদেশের পুঁজিবাজার আমাদের এই মার্কেটে কোনো ট্রেড করার স্কোপটা খুব কম। আবার অনেক বড় মানে 5-6 বছর 10 বছরের বিনিয়োগ করবেন সেটাও হবে না, সেটাও হয় না। এই মার্কেটে ট্রেড করে, ট্রেড মানে রবিবার মঙ্গলবার না, ট্রেড মানে 2 মাস 3 মাসেরটাও কিন্তু ট্রেড। আপনি 2 মাস 3 মাসে যেটা রাখতেছেন সেটাও কিন্তু ইনভেস্টমেন্ট না, সেটাও ট্রেডের পর্যায়ে পড়ে, একটু লং টার্ম ট্রেড আর কি। তো তো এই ধরনের এই 2-3 মাসের গ্যাপে আপনারা মুনাফা করতে হবে। রবি থেকে মঙ্গল থেকে বৃহস্পতি, এই বিষয়টা মাথা থেকে বাদ দিবেন। হঠাৎ করে শেয়ারের প্রাইস বেড়ে গেছে, এন্ট্রি নিয়েছেন, 2 দিন পরে আপনার শেয়ারের প্রাইস কমে গেল ম্যাচিউর ডেতে, তাহলে তো লাভ হলো না। সুতরাং নতুন যারা বিনিয়োগকারী আসবেন, আমি অতীতে যারা ছিলেন তাদের সাথে কথা বলে যতটুকু অভিজ্ঞতা এবং আমার নিজের অভিজ্ঞতা সমস্ত কিছু মিলেই বলতেছি। আমি এই যে ভিডিওটা দিয়েছিলাম গতকালকে 2025 সালের নতুন বিনিয়োগকারীদের জন্য, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আশা করি এখানে অনেকগুলো উত্তর আছে। আর আপনারা এই ধরনের ভালো ভালো শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন, অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, হতাশা থাকবে না মনের মধ্যে। আপনি যত দ্রুত গাড়ি চালাতে যাবেন তত দ্রুত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যত দ্রুত প্রফিট করার চেষ্টায় শেয়ার কিনবেন তত দ্রুত আপনি লস করার সম্ভাবনা থাকবে, এবং থাকবে বলতে আছে। আপনি এই যে শেয়ারগুলো, আমি যদি সিটি ব্যাংকের কথাই বলি, ওয়ান ব্যাংকটা আমি নিলাম, আমি সিটি ব্যাংকের কথাই বলি। সিটি ব্যাংক এখন 23 টাকা আছে। আপনি হয়তো এই যে সে 22 টাকা 21 টাকাও চলে আসছিল, হ্যাঁ, এখন 23 টাকা আছে। হয়তো আপনি 23 টাকায় 21 টাকা 22 টাকায় কিনতে পারেন নাই, আপনি হয়তো 25 টাকায় শেয়ারটা কিনছেন। কথার কথা, যখন ইন্ডেক্স পড়তেছিল তখন হয়তো আপনার 25 টাকা 26 টাকা 27 টাকাও কিনতে পারেন, কিন্তু দিন শেষে আপনার এই শেয়ার প্রাইসটা ওখানে যাবে। অন্তত আপনি প্রফিট কম হইতে পারে আপনার, যেহেতু আপনার কিনাটা ঠিক ছিল না, মানে আপনি ভুল জায়গায় কিনছেন, ক্যালকুলেশনে হয়তো আপনার ভুল ছিল। ইন্ডেক্স যখন পড়ে খুব দ্রুত তখন হয়তো আপনি এন্ট্রি নিয়েছেন, এবং ডিসেম্বর ক্লোজিং জুন ক্লোজিংটা কখন শেয়ারে এন্ট্রি নিতে হবে হয়তো ওইখানে আপনি মিস্টেক করছেন। অনেকগুলো মিস্টেকের কারণে হয়তো আপনি ভুল একটা এন্ট্রি নিয়েছেন, তারপরেও আপনি এই ধরনের শেয়ার থেকে ন্যূনতম প্রফিট করে হলেও বের হতে পারবেন। কিন্তু এমন কিছু শেয়ার আছে যেগুলোতে আপনি মানে মারা যাওয়ার মতো অবস্থা। আপনারা দেখতেই পাইছেন যে 1200 পয়েন্ট, এর আগে 1500 পয়েন্ট যখন শেয়ারগুলা পড়ছিল তখন কতটুকু আসলে লস হয়েছিল। আর এই শেয়ারগুলা আমি তো আগেও বলতেছি, ইউনিলিভার, ম্যারিকো, স্কয়ার ফার্মা, তারপরে যায় ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপরে যায় হচ্ছে আপনার ইবিএল, ডাচ বাংলা ব্যাংক, মানে ভালো ভালো যে শেয়ারগুলা, এই শেয়ারগুলোতে আপনারা কতটুকু লস করছেন। আর বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি যে শেয়ারগুলো আছে, দুর্বল শেয়ারগুলো, সেগুলোতে আপনারা কতটুকু আপনার পোর্টফোলিও লসে আছে। সুতরাং আপনারা সাবধান থাকবেন। এই কঠিন পরিস্থিতিতেও ভালো ভালো শেয়ারগুলো থেকে বিনিয়োগকারীরা প্রফিট করছে। তো সুতরাং যেহেতু ব্যাংকের তাদের একটা ডিক্লারেশন আসছে এবং খুব ভালো। রূপালী ব্যাংকটাও আজকে হল্টেড ছিল। রূপালী ব্যাংক নিয়ে আমি একটু বলি, খুবই কম শেয়ার রূপালী ব্যাংকের। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা নেগেটিভ, কিন্তু সরকারি ব্যাংক। তো রূপালী ব্যাংকে তো তার জন্মের পর থেকে রূপালী ব্যাংকে সবচেয়ে বেশি মুনাফা করছে এবার। তার মানে এখানে যারা বিনিয়োগকারীরা আছেন তারা অবশ্যই ভালো কিছু পেতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে। তবে যেহেতু মার্কেটে মানি ফ্লো নাই, মার্কেটে মানি ফ্লোটা কম, আমি বলবো যে যেখানে প্রফিট যদি হয় তাহলে প্রফিট টিক করে বসে থাকা উচিত। এই কারণে ব্যাঙ্কগুলো আবার এখন হয়তো আজকে হয়তো খুব ভালো করছে ব্যাঙ্কগুলো, মোটামুটি কিছু কয়েকটা ব্যাংক, কিন্তু এটা সবসময় কিছুদিন পর আবার তারা নিচে চলে আসবে। কারণ যেহেতু খুব বেশি আপ হওয়ার স্কোপ নাই, যেহেতু ভলিউম হচ্ছে না। ভলিউম যদি হয় তাহলে সেটা ভিন্ন কথা, ভলিউম হলে তারা তাদের জায়গায় যাবে, তাদের জায়গায় যাবেই, সেটা ঠিক। কিন্তু আপনি
প্রফিট টেক করলে কিন্তু পরবর্তীতে আবার এই শেয়ারগুলোকে আপনি হাতে পাবেন, মানে আপনি প্রফিটটা আর একটু বেশি করার স্কোপ থাকবে। অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করেন 6 মাসের জন্য অথবা ট্রেড করেন, যাই করেন ডিভিডেন্ডের সাথে ক্যালকুলেশন করে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো এটা ক্যালকুলেশন করে শেয়ারে এন্ট্রি নেবেন। পুঁজিবাজারে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে যে কোনো মুহূর্তে দেওয়া হতে পারে, আপনি যে কোনো মুহূর্তে মার্কেটে আটকে যেতে পারেন। আমাদের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি চিন্তা করে শেয়ারটা কোথায় যাবে, এটা চিন্তা করে শেয়ার কিনে। আসলে শেয়ার কেনা উচিত শেয়ারটা কতটুকু নামতে পারে, হ্যাঁ, কতটুকু যাবে ওই ক্যালকুলেশনটা বাদ দিয়ে শেয়ার কতটুকু নামতে পারে ওটা ক্যালকুলেশন করবেন, করে তারপর বসে থাকবেন, বসে থেকে ওইখানে এন্ট্রি নেবেন। কখনও শেয়ার কতটুকু উঠবে এই চিন্তা মাথার থেকে বাদ এই চিন্তা করবেন যে শেয়ারটা কতটুকু নামতে পারে, আমি কোথায় এন্ট্রি নেব। ভালো থাকবেন সবাই। আর যারা জানুয়ারিতে এন্ট্রি নিতে চাচ্ছেন তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর যারা এন্ট্রি নিয়েছেন আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।